হ্যাঁ, এদের মধ্যে একটা মিথজীবিতার সম্পর্ক তৈরি হয়। তোমরা নিশ্চয়ই জানো, যখন দুইটা ভিন্ন প্রজাতির জীব পারস্পরিক সহাবস্থানের ফলে উভয়ই উপকৃত হয়, তখন তাদের সহাবস্থানকে বলা হয়, বাংলায় বলে মিথজীবিতা, আর ইংরেজিতে বলা হয় সিম্বায়োসিস। সিম্বায়োসিসের শর্ত কি? দুইটা ভিন্ন প্রজাতির জীব হতে হবে, অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকতে হবে, দুজনেই উপকৃত হতে হবে। এখানেও আমরা সেরকম একটা জিনিস দেখতে পাচ্ছি। এখানে ছত্রাক, আর এটা একটা উদ্ভিদ, উদ্ভিদের শিকড় মানেই তো উদ্ভিদ, তাহলে দুইটা ভিন্ন প্রজাতির জীব একসাথে আছে, অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং দুজনের মধ্যেই একটা পারস্পরিক উপকারিতার সম্পর্ক আছে। কি? ছত্রাক যেটা করে, ছত্রাক তো উদ্ভিদের শিকড়ের চেয়ে অনেক বেশি শোষণক্ষম, অ্যাবজর্বেন্ট। সে মাটি থেকে পানি প্লাস খনিজ লবণ, এই দুইটা জিনিস শোষণ করে, নিজের স্বার্থেই করে, নিজের বেঁচে থাকার জন্যই করে। কিন্তু উদ্ভিদ কি করে? ওই ছত্রাকের মাইসিলিয়াম থেকে সেই অতিরিক্ত পানি এবং খনিজ লবণটা শোষণ করে নিয়ে নেয়। তাতে করে কি হয়? উদ্ভিদের উপকার হয়, পানি এবং খনিজ লবণ সে সরাসরি পেয়ে যাচ্ছে। আচ্ছা, ইন রিটার্ন ছত্রাক আবার একটা উপকার, মানে উদ্ভিদ আবার একটা উপকার করে। সেটা কি? তোমরা নিশ্চয়ই জানো, উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ নামক খাদ্য তৈরি করে। যদিও সেটা তৈরি হয় গাছের পাতায়, কিন্তু সেটা তো আর পাতায় সীমাবদ্ধ থাকে না, সারা উদ্ভিদের দেহে ছড়িয়ে পড়ে। সেই উদ্ভিদ যে খাদ্য তৈরি করে, গ্লুকোজ, গ্লুকোজ এইটা আবার ছত্রাকের জন্য একটা খাদ্য। ছত্রাক কিন্তু গ্লুকোজটাকে ভেঙে শক্তি উৎপাদন করতে পারে। উদ্ভিদ যে গ্লুকোজ উৎপাদন করে, সেটা আবার উদ্ভিদ তার অতিরিক্ত অংশ ছত্রাককে দিয়ে দেয়। উদ্ভিদের প্রত্যেকটা কোষের মধ্যে যে গ্লুকোজ থাকে, ছত্রাক ওই কোষগুলোর ভেতর থেকে গ্লুকোজটাকে শোষণ করে নিয়ে নেয়। তাহলে ছত্রাক উদ্ভিদকে উপকার করলো পানি আর খনিজ লবণ সরবরাহ করে, আবার উদ্ভিদ ছত্রাককে উপকার করলো গ্লুকোজ সরবরাহ করে। তাহলে দুজনের মধ্যে একটা পারস্পরিক উপকারিতার সম্পর্ক তৈরি হলো। এই জন্য এটা এক ধরনের মিথজীবিতা। এইভাবে ছত্রাক এবং উদ্ভিদ যদি কখনো মিথজীবিতার সম্পর্ক তৈরি করে, তখন তাকে বলা হয় মাইকোরাইজা। আমি কি বোঝাতে পারছি না পারি নাই? জি স্যার। সবাই বুঝতে পারছো প্লিজ? জি স্যার, বুঝছি। মাইকোরাইজা বিষয়টা বুঝতে পারছো নিশ্চয়ই? তাহলে এবার লেখো। অনেক সময় মাইকোরাইজা কথাটা লিখে আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো। অনেক সময় বৃহৎ কিছু উদ্ভিদের মূলের সাথে, অনেক সময় বৃহৎ কিছু উদ্ভিদের মূলের সাথে ছত্রাকের মাইসেলিয়াম অনেক সময় বৃহৎ কিছু উদ্ভিদের মূলের সাথে ছত্রাকের মাইসেলিয়াম অঙ্গাঙ্গিভাবে জড়িত হয় এবং মিথজীবিতার সম্পর্ক গড়ে তোলে। অনেক সময় বৃহৎ কিছু উদ্ভিদের মূলের সাথে ছত্রাকের মাইসেলিয়াম অঙ্গাঙ্গিভাবে জড়িত হয় এবং মিথজীবিতার সম্পর্ক গড়ে তোলে। দাঁড়ি, এক্ষেত্রে ছত্রাক মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে উদ্ভিদকে সরবরাহ করে। এক্ষেত্রে ছত্রাক মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে উদ্ভিদকে সরবরাহ করে এবং উদ্ভিদ কোষ তার অতিরিক্ত গ্লুকোজ ছত্রাককে সরবরাহ করে। উদ্ভিদ কোষ তার অতিরিক্ত গ্লুকোজ ছত্রাককে সরবরাহ করে। উদ্ভিদ কোষ তার অতিরিক্ত গ্লুকোজ ছত্রাককে সরবরাহ করে। দাঁড়ি, এভাবে যখন
উদ্ভিদ ও ছত্রাকের মধ্যে মিথজীবিতার সম্পর্ক প্রতিষ্ঠিত হয় তখন তাকে মাইকোরাইজা বলে। এভাবে যখন ছত্রাক ও উদ্ভিদের মধ্যে মিথজীবিতার সম্পর্ক প্রতিষ্ঠিত হয় তখন তাকে মাইকোরাইজা বলে। এভাবে যখন উদ্ভিদ ও ছত্রাকের মধ্যে মিথজীবিতার সম্পর্ক প্রতিষ্ঠিত হয় তখন তাকে মাইকোরাইজা বলে। লিখতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটা আলাদা শর্ট নোট শিখলাম। আচ্ছা, এবার নিচে একটা স্টার চিহ্ন দাও। কয়েকটি ছত্রাকের দৈহিক গঠন। আমরা ছত্রাকের যৌন জনন পড়লাম, এবার আমরা আলাদাভাবে কয়েকটা ছত্রাকের দৈহিক গঠন পড়ব। লেখো কয়েকটি ছত্রাকের দৈহিক গঠন। স্টার চিহ্ন দিয়ে লেখো কয়েকটি ছত্রাকের দৈহিক গঠন। লিখতে পারছো? জি স্যার। জি স্যার লিখছি। ঠিক আছে। নাম্বার 1, এর মধ্যে আমরা দুইটা ছত্রাকের ছবি আঁকবো কিন্তু কোনো বর্ণনা দিব না। দুই তিনটা ছত্রাকের ছবি আঁকবো কিন্তু কোনো বর্ণনা দিব না। আর একটা ছত্রাকের ছবি আঁকবো প্লাস তার বর্ণনাও দিব। যেটা যেরকম লাগবে আর কি, আমাদের যেটার বর্ণনা লাগবে না সেটা বর্ণনা দিব না, শুধু ছবি আঁকবোই। আর যেটা বর্ণনা লাগবে সেটা বর্ণনাও দিব, ছবিও আঁকবো। ঠিক আছে, কয়েকটি ছত্রাকের দৈহিক গঠন লিখছ? জি স্যার। জি স্যার। ঠিক আছে। নাম্বার 1 লেখো ইস্ট, যেটাকে আমরা বলবো স্যাকারোমাইসিস সেরিভিসি। এটা কিন্তু আসলে স্যাকারোমাইসিস নামে পরিচিত। স্যাকারোমাইসিস সেরিভিসি। আচ্ছা, তোমাদেরকে কি আমি ইউকার্পিক ছত্রাক, হলোকার্পিক ছত্রাক, হোমোকার্পিক ছত্রাক, হেটেরোকার্পিক ছত্রাক এগুলো সব বলছি? জি স্যার। ঠিক আছে। তারপরে তোমরা নিজেরাও বই দেখিও, বুঝছো? কোনো কিছু বাদ করে যায় কিনা, এখনো শেষ হয় নাই, হরমোনটা আরো আছে, সরি এই ছত্রাকটা আরো আছে। তো যখন এটা শেষ হবে তখন তোমরা নিজেরাও ভালো করে পড়ে দেখবা যে ছত্রাক স্যার চ্যাপ্টারের মধ্যে স্যাক্রোমাইসিস নিচে লিখছেন কি? সেরিভিসি। হ্যাঁ, ছত্রাক কিন্তু টুকিটাকি অনেক তথ্য আছে, সেগুলো কোনো কিছু। ছত্রাকের যে 5টা বিভাগ আছে সেটা লিখছি? জি স্যার সেটা জি লিখছি। স্যার লিখছেন। নিজেরাও ভালো করে দেখবা, বুঝছো? সবশেষে আবার স্যার কোনো এই কিছু অধ্যায়ের জন্য কি আলাদা কোনো নোট দিবেন? না, আলাদা নোট তো এখন করতেছো, আবার নোট দেবো মানে কি? বুঝলাম না তো কিছু। নোট তো এখন করতেছো। আচ্ছা, এবার আমরা যেটার নোট তুমি পাও, অন্য গ্রুপে মনে হয় পাও, সেটা হচ্ছে ওই ব্যাকআপ ক্লাসে পাও। ওগুলো নোট করা আছে, যেখানে সরাসরি নোট করাই না, লিখে বুঝাই দেই, সেগুলো নোট দেই। আর যেগুলো নোট করায় দেয় সেগুলো তো আর নোট আলাদা দেওয়ার কিছু নেই, এটাই তো নোট করানো হচ্ছে। আচ্ছা, ইস্ট। ইস্ট হচ্ছে আসলে এককোষী ছত্রাক। হ্যাঁ, সুতরাং এরকমের একে রাখলেই চলবে। এরা সাধারণত বার্ডিং প্রক্রিয়ার সংখ্যা বৃদ্ধি করে এবং শুধু এককোষী না, এরা আবার আদিকোষীও বটে। এদের নিউক্লিয়াসটা সুগঠিত নয়, সেজন্য অনেক ইদানিং ইস্টকে ছত্রাকের মধ্যে গণ্য না করে আলাদা করা হচ্ছে। এটাকে আলাদা বলা হয় যে স্যাকারোমাইসিস। এরা ছত্রাকও না, তবে ইন্টারমিডিয়েট লেভেলে তোমার আলাদা না করে বলা হয় এককোষী ছত্রাক। আসলে ইস্টকে এখন আর ছত্রাক বলে গণ্য করা হয় না। এটাই হচ্ছে ইস্ট। ছবি আঁকা শেষ। আঁকা লাগবে এই জন্য যে পরীক্ষার সময় কিনা এরকম একটা ছবি এঁকে দিল, যেটা একটা ছত্রাক, তার নাম কি, তখন তুমি যদি না জানো সেজন্য ছবিটা থাকলে যথেষ্ট। ইস্ট তুমি পাবে, তোমার দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ইস্ট পাওয়া যায়, দই। তারপরে হচ্ছে তোমার খেজুরের রস, তালের রস, এসবের মধ্যে প্রচুর ইস্ট পাওয়া যায়। বাজারে বেকিং পাউডার বিক্রি হয় যেটা, ওটাও ইস্ট দিয়ে তৈরি করা হয়। আচ্ছা, তো ইস্ট গেল। নাম্বার 2 মানে কয়েকটা ছত্রাককে দৈহিকভাবে চিনিয়ে দেওয়ার চেষ্টা করা। এবার আরেকটা ছত্রাক আমরা চিনবো, সেটার নাম হচ্ছে পেনিসিলিয়াম। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ছত্রাক। স্যার। হ্যাঁ বলো। স্যার বাজার থেকে আমরা যে ইস্ট কিনি সেই ইস্ট গুলো স্যার মানে ছোট ছোট মানে
একদম গুড়ি গুড়ি স্যার বলের মতো থাকে স্যার, ওগুলা কি এক হ্যাঁ, একটা ইস্ট না স্যার? ওগুলা কতগুলো ইস্ট মিলে স্যার একটা মানে কতগুলো দানা? ইস্ট একসাথে ওরকমের দলাবদ্ধ হয়েছে, ওরা ওটা মেশিনে ওইভাবে বানাইছে, ইস্ট কালচার করে ড্রাই করে তারপর ওইভাবে বানাইছে। বেকিং পাউডার যেটা, ওটা ইস্ট দিয়েই বানাইছে, ওরা একটু জাস্ট প্রসেস করছে, বুঝছো? তখন ওই এক একটা যে গোল গোল ডিমের মতো, ওর মধ্যে আবার অনেকগুলো ইস্ট থাকে। ওই অত বড় ডিমটা সবটা একটা ইস্ট না, বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। আমরা এখন আরেকটা ছত্রাকের ছবি আঁকবো। এটাই সেই ছত্রাক যেটা সারা পৃথিবীর কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়েছে। পেনিসিলিয়াম। হ্যাঁ, পেনিসিলিয়াম। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে প্রচুর মানুষ কিন্তু এই অ্যান্টিবায়োটিকের অভাবে মারা গেছে। সেটা হচ্ছে Antibiotic- আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করছে না স্যার? হ্যাঁ হ্যাঁ, অ্যান্টিবায়োটিক না থাকলে তো মারা যাইতাম আমরাও। কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিকই তো তোমার ওই যে ব্যাকটেরিয়াটাকে মারে, তাই না? যে কোনো ব্যাকটেরিয়া মারার জন্য তো অ্যান্টিবায়োটিক লাগে। কিন্তু অ্যান্টিবায়োটিক আবার অনেক সময় কাজ করে না, অনেক অনেক সময় দেখা যায় ব্যাকটেরিয়া আবার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যায়। সেজন্যই তো অ্যান্টিবায়োটিকের অনেক ভার্সন লাগে। ফার্স্ট জেনারেশন প্রথম ছিল পেনিসিলিন, হ্যাঁ, তারপরে আসছে ধরো অ্যামোক্সিসিলিন এই টাইপের, তারপরে আসছে মনে করো টেট্রাসাইক্লিন, হ্যাঁ, তারপরে আসছে মনে করো সিপ্রোফ্লক্সাসিন, এখন আর তাতেও কাজ হয় না, এখন বের হয়েছে সেফিক্সাইম, তারপরে বের হয়েছে এজিথ্রোমাইসিন, এগুলো ফোর্থ জেনারেশন, বুঝছো? একসময় দেখা যাবে এগুলোতেও কাজ করবে না। বিশেষ করে আইসিইউতে, যেখানে সবসময় ডাক্তাররা রোগীদেরকে বাঁচানোর জন্য অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে, সেইখানে কিন্তু এমন ধরনের ব্যাকটেরিয়া পাওয়া গেছে, ওগুলোকে বলে বাগ, বিইউজি বাগ, ওগুলো কোনো অ্যান্টিবায়োটিকে মরে না। তখন আর কি, মরা তো একসময় লাগবেই, যত চেষ্টা করুক, না মরে কি আর মানুষ পারবে বলো? স্যার বাংলাদেশের মানুষ তো কথায় কথায় খালি অ্যান্টিবায়োটিক খায়, এর জন্যই এটাই তো খারাপ। দেখা যায় অ্যান্টিবায়োটিকের ডোজ ঠিক মতো মেনটেন করে না। আবার কি বলা যায়, এর পিছনে তো শুধু যে বাংলাদেশের মানুষকে দায়ী করা যাবে তা না, এর পিছনে অনেকগুলো ফার্মেসি গুলো ধরাই দেয় স্যার। ফার্মেসি গুলো ধরায় দেয়, এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে উন্নত বিশ্বে যেখানে ডাক্তারদেরকে রিচ করা যত সহজ, আমাদের দেশে কিন্তু ডাক্তারদেরকে রিচ করা অত সহজ না। মানুষ তো বাধ্য হয়ে তখন অ্যান্টিবায়োটিক এইভাবে খায়, অজ্ঞতাও একটা কাজ করে, তাই না? এখানে তুমি হসপিটালে যে যাবা, এত লম্বা কিউ থাকে, সেখানে যে একজন ডাক্তারকে রিচ করে তার কাছ থেকে একটা প্রেসক্রিপশন এনে অ্যান্টিবায়োটিক খাইতে খাইতে দেখা যাবে যে ততদিনে তোমার জীবন শেষ। উন্নত দেশে তো এরকম না, অসুস্থ হয়েছে তুমি বাসা থেকে বের হয়েছো, সহজেই গিয়ে ডাক্তারের সাথে দেখা করতে পারো, প্রেসক্রিপশন আনতে পারো, ওষুধ খেতে পারো। কিন্তু আমাদের দেশে কি ডাক্তারকে রিচ করা এত সহজ? বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে তো অনেক কঠিন, ঠিক কি না বলো? জি স্যার। চিকিৎসাই একটা বিষয়ের সহজলভ্য সাথে না। একটা বিষয়ের সাথে কিন্তু অনেকগুলো বিষয় জড়িত। যে চিকিৎসক পাওয়া গেল স্যার, হলো যে ভালো মানের চিকিৎসক পাওয়া যায় না, এই কারণে বেশি ভালো সমস্যা মানের হচ্ছে। চিকিৎসক পাওয়া যায় না, বা তাদের অ্যাটেনশন পাওয়া যায় না, তারাও আবার এত ব্যস্ত থাকে, এত চাপ তাদের উপরে থাকে, অ্যাটেনশন তারা দিতে পারে না। অনেকগুলো ফ্যাক্টরের সাথে জড়িত। আমরা যে একেবারে খালি সব খুশি মনে যে খালি যখন মনে চায় খালি অ্যান্টিবায়োটিক খাই, তা না, এর পেছনে অনেকগুলো কারণ আছে। আচ্ছা, পেনিসিলিয়ামের কিন্তু অনেক প্রজাতি আছে, তো এসপি লিখে রাখো, পেনিসিলিয়াম নোটাটাম আছে, এটা দিয়ে সবচেয়ে বেশি অ্যান্টিবায়োটিক পেনিসিলিন পাওয়া গেছে। আচ্ছা, তাহলে এইটা শোনো, এইগুলোকে বলা হয় কোনিডিয়া। আর ইস্টের ক্ষেত্রে এগুলোকে বলা হয় বার্ড, বিইউডি, বার্ড। ইস্ট সাধারণত বার্ডিং প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে, আর এগুলোকে বলে কোনিডিয়া। আচ্ছা, কোনিডিয়া তৈরি হয় যে যে এইরকম লম্বা লম্বা বৃন্তের মাথায়, এগুলোকে বলে কোনিডিয়া। এই ছবিটা ভালো করে শিখো, এটা অনেক সময় দেয়। আচ্ছা, এই যে বৃন্তের মাথায় কোনিডিয়া গুলো জন্মায়, সেগুলোকে বলে স্টেরিগমা। স্টেরিগমা এক ধরনের বৃন্তের মতো। আবার স্টেরিগমার নিচে আবার লম্বা লম্বা এরকমের এক ধরনের কোষ থাকে, এগুলোকে বলা হয় মেটুলা। মেটুলা। আর যে লাঠিটার মাথায়, যে হাইফাটার মাথায় এই জিনিসগুলো সব তৈরি হয়েছে, সেই লাঠিটাকে বলা হয় কোনিডিওফোর। এই হাইফাটাকে বলা হয় কোনিডিওফোর। কোনিডিওফোর। আর এটা তো হচ্ছে মাইসেলিয়াম। মাইসেলিয়াম, এই যে ইস্ট, এখন পেনিসিলিয়ামের যে গঠনটা আঁকলাম, এটা ভালো করে নিজেরা আঁকবা, মনে রাখবা। এই যে প্রথমে হচ্ছে মাইসেলিয়াম, তারপরে হচ্ছে কোনিডিওফোর, তারপর হচ্ছে মেটুলা, তারপরে স্টেরিগমা, তারপরে মাথায় গিয়ে কোনিডিয়া। এটা হচ্ছে পেনিসিলিয়ামের গঠন, এই পেনিসিলিয়াম। এবং পেনিসিলিয়াম কিন্তু যখন অসংখ্য এরকমের কোনিডিয়া তৈরি হয়, তখন দেখতে অনেকটা ঝাড়ুর মতো লাগে। সেই জন্য পেনিসিলিয়ামকে অনেক সময় উইচেস ব্রুম বলে, উইচেস ব্রুম, ডাইনির ঝাড়ু।
পেনিসিলিয়ামের ছবি তোমরা নিজেরাও দেখতে পারো। হ্যাঁ, উইচেস ব্রুম, ব্রুম মানে ঝাড়ু। লাইনে থাকো। কি উসাইদ আবার আমার কথা রাগ করলা নাকি? উসাইদ, আব্দুল্লাহ উসাইদ, জি স্যার। বললি আমার কথা আবার রাগ করলা না তো? কেন স্যার? ওই যে ডাক্তারদের সহজে পাওয়া এত সহজ নয়, এই যে বললাম এই কথা না আবার রাগ স্যার, করলা? না কথাটা কিন্তু মিথ্যা না। না, তুমি নিজেও সত্যই যদি স্যার। তুমি যদি নিজেও ডাক্তার পরিবারের সন্তান না হইতা, তাহলে দেখতা যে ডাক্তারদেরকে রিচ করা অত সহজ না, কিন্তু তাদেরকে টাচ করা খুব টাফ। তারাও ব্যস্ত থাকে, সবই যে তাদের দোষ তা না, তারাও অনেক রাশ থাকে তাদের, এই আর কি। ছবি আসছে তোমাদের স্ক্রিনে? জি হ্যাঁ স্যার। স্যার। এটা হচ্ছে পেনিসিলিয়াম। ওই যে দেখো কনিডিয়া গুলো দেখা যায়, এবং পেনিসিলিয়াম কিন্তু অনেক সময় নীল রঙের হয়। এই জন্য অনেক সময় পেনিসিলিয়ামকে বলা হয় ব্লু ফানজাই। এখন তো আবার একটা আসছে ব্ল্যাক ফানজাই। আরে আল্লাহ, এটা আবার কি? হ্যাঁ, এটা লেখা বের করছো কিছু? ব্ল্যাক ফানজাই সম্পর্কে জানছো কিছু? জি স্যার, তো করোনা যাদের হয় তাদের হইতেছে হ্যাঁ, এটা নিয়ে একটু ব্ল্যাক স্টাডি ফাঙ্গাস। করো। ব্ল্যাক ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাসও নাকি আছে, এবং প্রত্যেকটাই নাকি মারাত্মক ভয়ঙ্কর। হোয়াইট ফাঙ্গাস স্যার আরো বেশি শক্তিশালী, দ্রুত স্প্রেড করে। হ্যাঁ, তাহলে এটা স্যার লাংসে প্রবেশ করে। আসলে কি জানো, আসলে হচ্ছে এই মানুষকে ব্যস্ত রাখবে বিভিন্ন কিছু দিয়ে, ব্যস্ত রেখে একসময় মরা তো লাগবে। তুমি কি মৃত্যুকে জয় করতে পারবা? পারবা তো না। এটা ওটা দিয়ে তোমাকে ব্যস্ত রাখবে। আমি তো হোয়াইট ব্ল্যাক ফাঙ্গাস যেটা বলছে ওরা শুনলাম যে এটা নাকি এই স্পোর্টটা যখন নাকের মধ্যে ঢোকে, বুঝছো, বাতাসে ভেসে বেড়ায়, তারপরে নাকের মধ্যে ঢোকার পরে এটা সরাসরি ব্রেনের মধ্যে যেয়ে ওইখানে মাইসিলিয়াম তৈরি করতে শুরু করে। পুরো ব্রেন মাইসিলিয়াম দিয়ে ভরে যায়। কি অবস্থা, স্যার দুনিয়া স্যার বুঝছো? আজ অনেক বিপদের মুখোমুখি স্যার। ইন্ডিয়া এখন বিপদে আছে, আমরা যে না থাকবো না তাও ভাবার কোনো কারণ নাই। ইন্ডিয়ার আমরা কি দূরে, খালি কাছাকাছি। আল্লাহকে ডাকো সবাই, আর কিছু করার নাই। তারপরে তো মানুষ আল্লাহকে ভয় পায় না, স্রষ্টাকে ভয় পায় না। তাহলে পেনিসিলিয়ামের ছবি দেখছো তো না? মানুষ তো স্রষ্টাকে ভয় পায় না। আচ্ছা, এবার আরেকটা ছত্রাক দেখবো। পেনিসিলিয়াম তো দেখলা, এই যে এখানে আমি চিহ্নিত করতে পারতেছি না, ওই কি বলা যায়, চিহ্নিত করলে ছবি নামায় রেখে দেবো। এখানে কি এই যে কনিডিও 4, এই যে ছবিটার মধ্যে কোনটাকে কনিডিও 4 বলে, তারপরে কোনটাকে মেটুলা বলে, কোনটাকে স্টেরিকমা বলে, বুঝতে পারতেছো? জি জি স্যার। স্যার। হ্যাঁ, ঠিক আছে, বুঝাচ্ছি। বোঝাই যায়। এবার আরেকটা ছত্রাক দেখি আমরা, সেটা হচ্ছে তোমার, ওটাকে বলে তোমার স্যাপ্রোলেগনিয়া। ওটা খুব একটা ইন্টারেস্টিং ছত্রাক, ওটা আমি ছবি আঁকবো। ওটা তার আগে একটু দেখি। স্যাপ্রোলেগনিয়া এটা একমাত্র ছত্রাক, একমাত্র মানে হচ্ছে ওরকম হয়তো আরো আছে। এটা একটা এমন ছত্রাক যেটা পানির মধ্যে থাকে, এবং মাছকে অ্যাটাক করে, মাছের গায়ে ক্ষত হয়। অনেক সময় আমরা দেখি না, কিছু মাছের গায়ে এরকমের লাল লাল দাগ হয়, শোল মাছ টাল মাছের গায়ে বেশি হয়। জি স্যার, দেখা যায়। শিং মাছ, শোল মাছের গায়ে লাল লাল দাগ হয়, হয় না এরকম? দেখো পানির মধ্যে যে মাছ, তারও নিরাপত্তা নাই, তাকেও ছত্রাক অ্যাটাক করে। ছবি দেখতে পাচ্ছ তো না? হ্যাঁ জি স্যার, স্যার। দেখা যায়। এটা হচ্ছে স্যাপ্রোলেগনিয়া ছত্রাক। তবে ইদানিং আবার স্যাপ্রোলেগনিয়াকে অনেকে কি বলা যায়, ছত্রাক বলে না, এটাকে বলে স্লাইম মোল্ড। স্যাপ্রোলেগনিয়াকে অনেকে আবার বলে স্লাইম মোল্ড, কারণ এটা পানির মধ্যে জন্মায়, এই জন্য এটাকে বলে স্লাইম মোল্ড। স্যাপ্রোলেগনিয়া কিন্তু এমন একটা ছত্রাক যার কোষ প্রাচীরে সেলুলোজ থাকে। নরমালি ছত্রাকের কোষ প্রাচীরে থাকার কথা কাইটিন, কিন্তু স্যাপ্রোলেগনিয়ার কোষ প্রাচীরে থাকে সেলুলোজ। এই জন্য স্যাপ্রোলেগনিয়াকে আবার অনেকে আদিম ছত্রাক বলে। কি বলে? আদিম ছত্রাক। আদিম ছত্রাক। স্যাপ্রোলেগনিয়া কিন্তু এমন একটা ছত্রাক যার অ্যানথেরেডিয়া নামক পুং জননাঙ্গ আছে, উওগোনিয়া নামক স্ত্রী জননাঙ্গ আছে, আবার এসপোরাঞ্জিয়া নামক স্পোর উৎপাদনকারী অঙ্গ আছে। এই যে এখানে এই ছবিটার মধ্যে দেখো, ডান পাশের ছবির দিকে তাকাও, দেখো উওগোনিয়া লেখা আছে, দেখতে পাচ্ছ? আবার অ্যানথেরেডিয়া এটাও লেখা আছে।
ডান দিকের ছবির দিকে তাকাও, অ্যানথেরিডিয়া যার ভিতরে শুক্রাণু হবে, ওগোনিয়া যার ভিতরে ডিম্বাণু হবে। ওই দেখো এগ লিখছে, এগ মানে ডিম্বাণু। তারপরে দুজনের মিলিত হয়ে আবার দেখো ওইখানে দেখো জার্মিনেশন হয়, ওইটার ভেতরে বসে জার্মিনেশন হয়ে এই যে দেখো আবার স্পোর বের হয়। স্পোর গুলোর আবার ফ্লাজেলা আছে, সাঁতার কাটতে পারে। আবার উপরে দেখো স্পোরাঞ্জিয়া, জুস্পোরাঞ্জিয়া, ওই যে ভুট্টার মোচার মতো, এটা জুস্পোরাঞ্জিয়া যার ভিতরে জুস্পোর তৈরি হয়। এবং জুস্পোর গুলো 2 ফ্লাজেলা বিশিষ্ট। আর শুক্রাণু ডিম্বাণু মিলনের ফলে যে জাইগোট হয়, সেই জাইগোট থেকে আবার কিন্তু মিওসিস প্রক্রিয়ায় উস্পোর তৈরি হয়। সেই উস্পোর গুলো 2 ফ্লাজেলা বিশিষ্ট। নিচে হচ্ছে ওই যে দেখো জার্ম স্পোরাঞ্জিয়াম, ওগোনিয়া। শুক্রাণু ডিম্বাণুর মিলন হলে ছত্রাকের, সেখানে জাইগোট হলেও জাইগোট থেকে কিন্তু আবার উস্পোর তৈরি হয়। সেই উস্পোর গুলো 2 জি, স্যার। ফ্লাজেলা বিশিষ্ট। নিচে হচ্ছে সেই নিচে উস্পোরের ছবি আছে, সেগুলো দিয়ে আবার নতুন স্যাপ্রোলেগনিয়া হবে। আর উপরে হচ্ছে স্পোরাঞ্জিয়া যার ভিতরে সরাসরি জুস্পোর তৈরি হবে। শুক্রাণু ডিম্বাণু তৈরির মিলনের দরকার নেই, সরাসরি জুস্পোর তৈরি হবে। এই জুস্পোরাঞ্জিয়াম থেকে জুস্পোর তৈরি হবে, এগুলো 2 ফ্লাজেলা বিশিষ্ট। এবং এগুলো থেকেও আবার নতুন কি বলা যায় স্যাপ্রোলেগনিয়া তৈরি হয়। স্যাপ্রোলেগনিয়া এমন একটা ছত্রাক যেটা পানির মধ্যে জন্মে, এটাকে ওয়াটার মোল্ড বলে। এবং এইটা এমন একটা ছত্রাক যার কোষ প্রাচীর কাইটিনের পরিবর্তে সেলুলোজ দিয়ে তৈরি, সেই জন্য অনেক সময় এটাকে আদিম ছত্রাক বলে। তাহলে আমরা পেনিসিলিয়াম সম্পর্কে ওই কথাটা পাশে লিখে রাখো। পেনিসিলিয়ামকে অনেক সময় নীল ছত্রাক বলে, ছবির পাশে কথাটা থাকুক। অনেক সময় ঝাড়ু ছত্রাক বলে, এই কথা দুইটা পেনিসিলিয়ামের পাশে থাকুক। এবার আমরা নাম্বার 3-এ যাব। নাম্বার 3-এ যাব, আমরা এখন ছবি আঁকবো স্যাপ্রোলেগনিয়ার। স্যাপ্রোলেগনিয়ার ছবিটা আঁকি। আরেকটা জিনিস, স্যাপ্রোলেগনিয়া কিন্তু তোমার কি বলা যায় সিনোসাইটিক ছত্রাক। এর মধ্যে ওই প্রস্থ প্রাচীর নাই, একটু পরপর যে আড়াআড়ি প্রস্থ প্রাচীর ওরকম নাই। এই নলের মতো পাইপের মতো শাখা প্রশাখায় বিভক্ত, গোল গোল এরকম ওগোনিয়া হয়। আবার ওর পাশেই আবার দেখা যাচ্ছে একটু লম্বাটে টাইপের অ্যানথেরিডিয়া হয়। অ্যানথেরিডিয়ার ভেতরে হয় শুক্রাণু, ওগোনিয়ার ভেতরে হয় ডিম্বাণু। আবার দেখা যায় স্যার ছত্রাকের নামটা কি বললেন স্যার? কোনটা? এই 3 নাম্বার। 3 নাম্বার ছত্রাকটার নাম স্যাপ্রোলেগনিয়া। আমি লিখবো না, ছত্রাকটার নাম আমি লিখতেছি, এখনই লিখবো। আমি লিখলে আমার শব্দটা দেখে তুমি লিখে নিও, আগে এঁকে নেই। হ্যাঁ, আঁকলাম। এই ছত্রাকটার নাম লেখো স্যাপ্রোলেগনিয়া। স্পিসিস লেখার দরকার নেই, জেনাস লিখলেই হবে। ছবি কি দেখা যায় প্লিজ, নাকি ঝাপসা? ঠিক আছে না? স্যার দেখা যায়। ক্লিয়ার স্যার। ঠিক আছে। পড়া কি বুঝতে অসুবিধা হয়, কোনো খারাপ লাগে কোনো? না স্যার, বুঝতে পারতেছি। ঠিক আছে, সমস্যা নাই। একটু নিজেরাও বাসায় পড়বা, সহজ তো, কঠিন কিছু না। এর আগে যখন হার্ট পড়ছিলা ওই চ্যাপ্টার খারাপ লাগছিল, ব্লাড? না স্যার, অনেক ভালোই লাগছে। হ্যাঁ, এরপর আবার শুরু হবে প্রাণীবিজ্ঞান। এক একটা চ্যাপ্টার এক এক রকম, বুঝছো না? এখন যখন যেরকম লাগবে তখন তো আমি স্যার হার্টে সেরকমই কিন্তু পড়বো। আমাদের একটু বাকি ছিল মনে হয়। ও, এটা শেষ করে দেবো না? হ্যাঁ, বাকি ছিল। হ্যাঁ, মাইসিলিয়াম, আসল যে দেহ সেটা হচ্ছে মাইসিলিয়াম। বায়োলজি এমনি সোজা, কঠিন কিছু না, যে কেউ পড়তে পারে, কিন্তু টুকিটাকি অনেক জিনিস আছে, বুঝছো, মনে রাখা যায় না। ছোট 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 জিনিস আর কি। অ্যানথেরিডিয়া, এটাকে আমরা বলবো ওগোনিয়া। ওগোনিয়াটা একটু গোল টাইপের হয়। আর এটা হচ্ছে অ্যানথেরিডিয়া। অ্যানথেরিডিয়াকে বলা হয় পুং জননাঙ্গ, আর ওগোনিয়াকে বলে স্ত্রী জননাঙ্গ। অ্যানথেরিডিয়ার ভিতরে হয় পুং জনন কোষ, আর ওগোনিয়ার ভিতরে স্ত্রী জনন কোষ। অ্যানথেরিডিয়া, ওগোনিয়া। আর আবার সরাসরি এরকম স্পোরাঞ্জিয়াও তৈরি হয়, যার ভিতরে স্পোর তৈরি হয়। স্পোর গুলো 2 ফ্লাজেলা যুক্ত এরকম। শুক্রাণু ডিম্বাণুর ফ্লাজেলা নাই, কিন্তু স্পোর গুলোর ফ্লাজেলা আছে। শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে যে জাইগোট তৈরি হয়, সেই জাইগোট যখন মিওসিস করে আবার স্পোর তৈরি করে, সেগুলোর আবার ফ্লাজেলা আছে। এটাকে বলবো আমরা স্পোরাঞ্জিয়া। যে কোষের ভিতরে স্পোর তৈরি হয় তাকে বলা হয় স্পোরাঞ্জিয়া। এবং স্পোর গুলো 2 ফ্লাজেলা যুক্ত জুস্পোর, সেগুলো 2-1টা এঁকে রাখতে পারো। ওই যে ওখানে ছবির মধ্যে আছে, বাইরে রাখার দরকার নেই। যে স্পোরের ফ্লাজেলা থাকে, সাঁতার কাটতে পারে বা চলাচল করতে পারে, তাকে বলা হয় জুস্পোর। ওই স্পোরাঞ্জিয়ার ভিতরে ওগুলো জুস্পোর। আর অত কিছু না বললেও চলবে।
এই হচ্ছে স্যাপ্রোলেগনিয়া। আচ্ছা, স্যাপ্রোলেগনিয়া সম্পর্কে ওই তথ্য দুইটা লিখে দাও পাশাপাশি কোথাও। এক হচ্ছে এটাকে বলা হয় ওয়াটার মোল্ড। ওয়াটার মোল্ড কেন বলে? পানির মধ্যে জন্মে তাই। আর একটা হচ্ছে এটা হচ্ছে আদিম ছত্রাক, হ্যাঁ, প্রিমিটিভ ফানজাই। কেন বলা হয়? কারণ হচ্ছে এটার কোষ প্রাচীরে সেলুলোজ থাকে, কাইটিন না থেকে সেলুলোজ থাকে, সেই জন্য এটাকে আদিম ছত্রাক বা প্রিমিটিভ ফানজাই বলে। এই শব্দ দুইটা এখানে রেখে দিলাম, তাহলে ছবি দেখলেই মনে পড়বে। অসুবিধা আছে? এটার আবার ব্যাখ্যা দেয়া লাগবে? ব্যাখ্যা তো জানি। হলো না? হয়েছে তো নাকি হয় নাই? জি স্যার হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা 3টা ছত্রাকের ছবি চিনলাম, চেহারা চিনলাম। এখন আরেকটা ছত্রাকের চেহারা চিনি, 4 নাম্বার। এগুলো কিছু ছত্রাককে পরিচিত করে দেওয়াই হচ্ছে এই চ্যাপ্টারটার উদ্দেশ্য। এবার আমরা যে ছত্রাকটার কথা বলবো এটা হচ্ছে অ্যাসপারজিলাস। হ্যাঁ, এটা ওই যে কোথাও ইয়ে হয় না, কি বলা যায়, যখন ফাঙ্গাস পরে বলা যায় যে ফাঙ্গাস পড়ছে, কোনো একটা কিছু পচে টচে গেলে সেখানে এটা হয় প্রচুর পরিমাণে। স্যার বানানটা একটু বলবেন স্যার? হ্যাঁ, এই যে লিখে দিচ্ছি বানান, অ্যাসপারজিলাস, ASPERGILLUS, অ্যাসপারজিলাস। এটা অবশ্য বহুকোষী ছত্রাক। এই হাইফার মাথাটা এরকমের ফুলে ওঠে এরকম, তখন এটাকে বলে গিমা। গিমার কথা বলছি তোমাদের? জি স্যার। হ্যাঁ, এই গিমার বাইরের দিক দিয়ে প্রচুর পরিমাণে কনিডিয়া বের হয়, এরকম কনিডিয়া গুলো এরকম সাজানো থাকে। এখন ধরো তোমাকে, তুমি ফানজাই চ্যাপ্টার পড়ে গেলা, এরকম একটা ছবি দিয়ে দিল, এখন তুমি এটা সম্পর্কে কিছু জানোই না, যেটা কি হাতির ছবি না ঘোড়ার ছবি নাকি ছত্রাকের ছবি না শৈবালের ছবি, তাহলে তোমার এই চ্যাপ্টার পড়ায় লাভ হলো কি? অ্যাসপারজিলাস, এটা হচ্ছে অ্যাসপারজিলাস, এগুলো কনিডিয়া। গিমার মাথায় গিয়ে এরকম কনিডিয়া জন্ম, এগুলোই নাড়া দিলে চারদিকে বাতাসে ছড়ায় যায়, তোমার তখন নাকের মধ্যে ঢুকলে অ্যালার্জি সমস্যা হয়, শ্বাসকষ্ট হয়, ইত্যাদি ইত্যাদি। যাদের অ্যাজমার সমস্যা আছে তাদের জন্য এই ছত্রাকটা খুব খারাপ। তোমাদের ইন্টারমিডিয়েটে আসলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে সবকিছু সম্পর্কে তোমাদেরকে কিছু কিছু ধারণা দেয়া। তারপর যখন তুমি ইন্টারমিডিয়েট শেষ করে হায়ার এডুকেশনে যাবা, যদি এই বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে পড়া লাগে, যদি মনে করে এই ছত্রাক নিয়ে পড়া লাগে, মাইকোলজি নিয়ে পড়া লাগতে তো পারে। ছত্রাকের তো অনেক ফিল্ড আছে, ছত্রাকের কারণে উদ্ভিদের রোগ হয়, প্রাণীর রোগ হয়, এগুলো নিয়ে তুমি পড়তে পারো ইচ্ছে করলে। ছত্রাক দিয়ে বায়োলজিক্যাল উইপন তৈরি করা যায়। ছত্রাকের অনেক উপকারিতা আছে, অপকারিতাও আছে। ছত্রাক নিয়ে অনেক পড়াশোনা পৃথিবীর অন্যান্য দেশে করে। তো সেই রকম যদি কেউ কখনো করো, তোমার একটা প্রাইমারি আইডিয়া তো থাকতে হবে। সেই জন্যই এই ইন্টারমিডিয়েটে তোমাকে বিভিন্ন জীব সম্পর্কে চেনানো হচ্ছে, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, মস, ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি, সবকিছু সম্পর্কে তোমাকে কনসেপ্ট দেওয়া হবে। টিস্যু চ্যাপ্টার সম্পর্কে, তারপর হচ্ছে কিভাবে উদ্ভিদের ভিতরে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া হয়, শারীরিক দিক থেকে ফিজিওলজি, সব সম্পর্কে তোমাকে একটা ধারণা দেওয়া হবে। ডিএনএ, আরএনএ, সেলের স্ট্রাকচার। পরে যদি তুমি বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে পড়তে যাও, এর যে কোনো একটার উপর আলাদাভাবে আবার পড়াশোনা করতে পারবে। বুঝতে পারছো না বিষয়টা? ইন্টারমিডিয়েটটা পড়াই এরকম। এটাকে বলে গিমা, এটাকে বলে কনিডিয়া, কনিডিয়া, আর এটাকে বলে কনিডিও 4। কনিডিও 4। তাহলে আমরা চিনতে পারলাম। আরেকটা ছত্রাক চিনাই, এটাকে বলা হয় মিউকর। এটাও কোনো জায়গায় ফল টল পচে গেলে তার মধ্যে হয় প্রচুর পরিমাণে। মিউকর, এগুলোর মাথায় অবশ্যই গিমা থাকে, প্রত্যেকটার মাথায় মাথায়। আবার এখানে নিচ দিয়ে এরকম রাইজয়েড হয় কিছু দূর পর পর। মিউকর, এগুলো সিনোসাইটিক ছত্রাক।
এই মিউকর এটাও সিনোসাইটিক, স্যাপ্রোলিগনি এটাও সিনোসাইটিক। আর অন্য যে দেখলে অ্যাসপারজিলাস, পেনিসিলিয়াম, ওগুলো হচ্ছে তোমার মাল্টিসেলুলার। কোষ প্রাচীর থাকলে সেটা মাল্টিসেলুলার, কোষ প্রাচীর না থাকলে তখন সেটা সিনোসাইটিক। এটা কি স্যার 5 নম্বরটার নাম কি? মিউকর, সার্কুলেশন কর্নিডিও স্যার। ওনিডিও 4। এই 5 নম্বর যেটা ছত্রাকের নাম, এটার নাম মিউকর। এটাকে আমরা বলবো হাইফা, এটাকে আমরা বলবো গিমা। তাহলে আমরা বেশ কয়েকটা ছত্রাক সম্পর্কে চিনলাম দৈহিকভাবে। আরো আচ্ছা দেখাতে পারি, তোমার ওই যে অনেক সময় গাছ কেটে নিয়ে গেলে গাছের গোড়ায় বড় বড় কানের মতো হয় না, জি স্যার। সেরকম একটা ছত্রাকের ছবি আঁকতে পারি। এরকম ধরো কোন একটা গাছ কেটে নিয়ে গেছে, তার গোড়ায় কিন্তু এরকমের হয়। দেখছো কেউ কখনো? জি স্যার, এখন আছে বাসার সামনে। বাসার সামনে আছে না? তুমি কোথায় থাকো? বাসা কোন জায়গায়? বরিশালে স্যার, একটু বলা দিতেছে। গ্রামে থাকার অনেক সুবিধা আছে, তোমার অনেক কিছু প্রকৃতির অনেক কিছু কাছ থেকে দেখা যায়। শহরে তো এরকম, শহরে তো দেখা যাবে যে অনেক কিছু দেখা, গরু দেখতে চিড়িয়াখানায় যাওয়া লাগে ঢাকা শহরে। এরকম কানের মতো হয়, শক্ত শক্ত টাইপের, বুঝতে পারছো? কোনো একটা গাছ কেটে নিয়ে গেলে সেই গাছের উপরে হয় এরকম। এটাকে বলা হয় পলিপোরাস। এগুলো কাঠ পচিয়ে দেয়, পলিপোরাস। এইবার আমাদের আসল ছত্রাক, সেটা নিয়ে পড়তে হবে। তাহলে বেশ কিছু এই যে তোমাদের এই যে জিনিসগুলো পড়ালাম, এগুলো একটু খেয়াল করবা যেন দৈহিকভাবে দেখলে চিনতে পারো। এবার আমরা একটা এগারিকাসের ছবি আঁকবো। এগারিকাস যেটা আঁকছো না, আঁকা হয়ে গেছে না বলো প্লিজ, উল্টাবো আমি পৃষ্ঠা। জি স্যার, হয়েছে। ঠিক আছে, এখন এইটার ছবি আবার যদি গ্রুপে দেই লাগবে একটা ভেজাল। কেন জানো? এটা আসলে রবি মঙ্গল বৃহস্পতি যারা পড়ে ওদের এগুলো আমি আঁকতে ভুলে গেছি, আঁকা হয় না ওদের, এগুলো দেখানো হয় না, শেখানো হয় না। এমনি অন্য সবকিছু হয়েছে, খালি এই আইটেমটা এইমাত্র যেটা শিখলা এটা ওদের ভুলে বাদ পড়ে গেছে। যাই হোক, ছবি দিয়ে দেবো অনেক গ্রুপে, বলবে স্যার এটা আবার আসলো করতে গেলে আমাদের পড়াইলেন। স্যার ওদের পড়াই দিন, এটা একটু বলা দেবেন। আয় বলে দেবো যে এই ছবি কটা একটু আইকো, এই আর কিছু না। এবার আমরা চলে যাবো এগারিকাস, ওদের সরাসরি এগারিকাস পড়াইছে। এগারিকাস এটা নিয়ে আমাদের পড়তে হবে। এগারিকাসের কিন্তু অনেক প্রজাতি আছে। তো এগারিকাসের মধ্যে যেটা সবচেয়ে বেশি আমাদের মানে প্রচলিত, ওটাকে বলে এগারিকাস ক্যাম্পেস্ট্রিস, যেটাকে আসলে আমরা ওই ইয়ে বলি, ব্যাঙের ছাতা বলি। হ্যাঁ, ওটা হচ্ছে এগারিকাস ক্যাম্পেস্ট্রিস। এগারিকাসের অনেক প্রজাতি আছে, তবে ক্যাম্পেস্ট্রিসটাই সবচেয়ে বেশি পরিচিত। ক্যাম্পেস্ট্রিস এটাকে আমরা অনেক সময় ব্যাঙের ছাতা বলি। মিউকরের পর স্যার এগারিকাস। হ্যাঁ, পরের পৃষ্ঠায় চলে যাও, নতুন পৃষ্ঠায় চলে যাও। এটাকে আমরা ব্যাঙের ছাতা বলি। পলিপুরাস না স্যার, মিউকরের পর তারপর শুনতে স্যার। মিউকরের পরে পলিপুরাস, সরি মিউকরের পরে পলিপুরাস। পলিপুরাসটা আঁকতে পারো নাই হুসাইদ? হ্যাঁ স্যার, ঠিক আছে। স্যার পলিপ্রাসে গিমা কিংবা হাইফা কোনগুলো? এগুলো আর ওরকম থাকে না, এগুলো মাটির নিচে মাইসিলিয়াম থাকে, মাইসিলিয়াম একত্রিত হয়ে এটা হয়। সব ছত্রাকে কি গিমা হবে? সব ছত্রাকে তো আর এরকম হবে না, এক একটা ছত্রাক এক এক রকম। কিছু তো ব্যতিক্রম থাকে স্যার। সব ছত্রাক তো একরকম হবে না। এই ব্যাঙের ছাতা যেরকম এখন হবে, এটা তো অন্য ব্যাঙের অন্য ছত্রাক তো আর এরকম হবে না, এক একটা ছত্রাক তো এক এক রকম। তো এগারিকাস স্যার, ক্যাম্পেস্ট্রি যেটা, এটাকে আমরা ব্যাঙের, এসপি মানে স্পিসিস, এসপি নিচে আন্ডারলাইন করতে হবে না, সরি। এগারিকাস ক্যাম্পেস্ট্রিস এটা ব্যাঙের ছাতা, এটাকে অনেক সময় মেঠো ছত্রাকও বলে। কেন? তা আমি নাম্বারিং দেখেছি, এটা আলাদা ছিল, আমি নাম্বারিং সমস্যা নাই, ও 7 হবে এখন। সেটাই 6 গেল, পলিপুরাস গেল 6, এখন হবে 7। ঠিক আছে, আচ্ছা। এটাকে কিন্তু আমরা অনেক সময় ব্যাঙের ছাতা বলি, আবার এটাকে মাঠে ঘাটে হয়তো মেঠো ছত্রাক বলি। তবে ব্যাঙের ছাতা বলার কারণটা আমি বুঝি না, জীবনে কোনোদিন দেখি না যে এর নিচে কোনো ব্যাঙ বসে রয়েছে বর্ষাকালে। ব্যাঙের গায়ে বৃষ্টি লাগলে তো অসুবিধা হয় না, তার ছাতার দরকারটা কি? তারপরেও আবার কেন না কেন হয়তো লিখছে। আচ্ছা, হয়তো আগের দিনে মানুষ বলতো ব্যাঙের ছাতা। এটাকে আবার অনেক সময় ভুইফোর বলে। ভুইফোর, মাটি ফুরে বের হয় তো,
এই জন্য অনেক সময় ভুঁইফোর বলে, বলে না যে আরে ভুঁইফোরের মতো কোত্থেকে আসলি, মানে এমনিতে দেখা যায় না, হঠাৎ করে মাটি ফুঁড়ে পরের দিন সকালবেলা দেখা যায় এটার ফ্রুট বডিটা হয়েছে। আচ্ছা, এটার ফ্রুট বডিটা ব্যাসিডিও কার্প নামে পরিচিত। হ্যাঁ, এগারিকাস ক্যাম্পেস্ট্রিস এর ফ্রুট বডিটাকে বলা হয় ব্যাসিডিও কার্প, কারণ এগারিকাস হচ্ছে ব্যাসিডিও মাইকোটা বিভাগের ছত্রাক। তো আমরা এগারিকাসের আরো কয়েকটা ইয়ের নাম বলি, প্রজাতির নাম বলতে পারি। এগারিকাস একটা আছে বাইটরকুইস, এটা খুব ভালো, এটা দিয়ে মাশরুম পাওয়া যায়, এটা মাশরুম খাওয়ার জন্য ব্যবহার করা হয়, এগারিকাস বাইটরকুইস। তারপর হচ্ছে আরেকটা আছে এগারিকাস, এগুলো লেখো, লিখতেছো তো, ভলভেরিয়েলা, এগারিকাস ভলভেরিয়া, এটাও মাশরুমের অনেক প্রজাতি আছে। হ্যাঁ, তারপরে আবার আছে এগারিকাস প্লিউরোটাস, এগুলো মাশরুম হিসেবে চাষ করে খাওয়ার জন্য, প্লিউরোটাস। তারপর এগুলো সব মাশরুম। আরেকটা আছে এগারিকাস ব্রুনেসেন্স, অনেক সময় এরকম আসে যে এগারিকাসের 4টা বা 5টা প্রজাতির নাম লেখো যেগুলো খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, তখন তুমি না জানলে কি লিখবা? এগারিকাস ব্রুনেসেন্স। BRUNESCENS, এগুলো সব মাশরুম। ঠিক আছে, আবার এগারিকাসের এমন প্রজাতিও আছে যেগুলো বিষাক্ত, যেমন একটা আছে এগারিকাস জ্যান্থোডার্মাস, দেখতে এত সুন্দর সুন্দর লাল, খুব সুন্দর, এগারিকাস জ্যান্থোডার্মাস, কিন্তু হলে কি হবে, এটা বিষাক্ত, এটা গরুতে যদি ভুলে খেয়ে ফেলে তাহলে পেট খারাপ হবে, আবার অনেক সময় মারাও যেতে পারে। টোডস্টুল বলে এগুলোকে, টোডস্টুল। এগারিকাস তোমার কি বলা যায়, জ্যান্থোডার্মাস, এটা একটা বিষাক্ত ছত্রাক। আর এই বাম পাশের গুলোর মধ্যে এগুলো আছে মাশরুম, আর এটা হচ্ছে তোমার ব্যাঙের ছাতা নামে পরিচিত। তো আমরা এখন একটা এগারিকাসের ফ্রুট বডির ছবি আঁকবো, তবে এগারিকাস হচ্ছে, স্যার বলো। স্যার এই জ্যান্থোডার্মাসটা সাদা হয় না স্যার? না, লাল হয়, সাদাও আছে নাকি? সাদাই তো হয় সাধারণত, দেখলাম। গুগলে ঢুকছিলা? জি স্যার, এইমাত্রই দেখলাম, আপনার কল বললেন যে সুন্দর, অনেকের জন্য দেখতে ঢুকছিলাম, পরে দেখি যে তাহলে সাদা। লালও আছে নাকি? আবার তুমি এই যে ইয়ে করো, টক্সিক ফানজাই লিখে সার্চ দাও, দেখবা না বের হয়ে আসবে কত রঙিন রঙিন সুন্দর সুন্দর ছত্রাক। টক্সিক ফানজাই লিখলে বের হয়ে আসবে। ঢুকছো? আমরাও যাই। জি স্যার, অনেক সুন্দর সুন্দর আছে স্যার, দেখছি অনেকগুলাই। আমরাও ফ্লাই যাই। এগারিক, হ্যাঁ, ফ্লাই টক্সিক এগারিক খুবই ফানজাই, সুন্দর স্যার। টক্সিক ফানজাই লিখে সার্চ দাও, দেখবা না কত সুন্দর সুন্দর। জি স্যার, তার মানে পাইছি অনেক সুন্দর। এতে কি বুঝায়, দেখতে সুন্দর হলেই সে কি ভালো? না স্যার। হ্যাঁ, দেখতে তো অনেকেই অনেক সুন্দর, কিন্তু দেখতে ভালো হলে সে ভালো হবে এমন না। আসছে ছবি, আসছে ইয়েতে, স্ক্রিনে? জি স্যার, জি স্যার। লালটা দেখছি আমি মাত্র। এই যে দেখো কত সুন্দর। এটা দেখো, ওই যে দেখো লেখা আছে পয়জনাস মাশরুম, দেখো লেখা, দেখো নিচে লেখাটা পড়ে দেখছো? জি স্যার। জি জি স্যার। স্যার। দেখতে দেখি কত সুন্দর, মনে চায় যেন আদর করি। এগুলো পয়জনাস, খাইলে মরতেও পারো তুমি। তো যাই হোক, সবই এগারিকাস। স্যার মাকাল ফলের মতো। হ্যাঁ, এরকম। আমরা এখন ছবি আঁকবো, একটা ফ্রুট বডির ছবি আঁকবো। এগারিকাসের ফ্রুট বডিকে বলা হয়, এই যে ফ্রুট বডি তৈরি হয়, হ্যাঁ, ফ্রুট বডি তৈরির প্রক্রিয়াকে বলা হয় ফ্রুকটিফিকেশন। একটা ছত্রাকের মাইসিলিয়াম একত্রিত হয়ে জট পাকিয়ে খাবার সঞ্চয় করে যে ফ্রুট বডি তৈরি করে, সেই প্রক্রিয়াটাকে বলা হয় ফ্রুকটিফিকেশন। কি বলে?
ফ্রুকটিফিকেশন। ছত্রাকের ফ্রুট বডি তৈরির প্রক্রিয়াকে বলা হয় ফ্রুকটিফিকেশন। এখন আমরা এগারিকাসের ফ্রুট বডির ছবিটা আঁকবো। আসো তো সবাই, ক্লাসে আসো, দেখতেছো? জি স্যার জি স্যার। জি স্যার। ঠিক আছে, দেখো আমরা আঁকতেছি, তুমিও আঁকবা। স্যার মাশরুম চাষে কি গ্রিন হাউস ইফেক্ট জরুরি? মাশরুম চাষের সাথে গ্রিন হাউস ইফেক্টের সম্পর্ক নাই। কি কোথায় লিয়াকত আলী আর কোথায় জুতার কালি, সব মিলাই জিলাই ফেলতেছো কেন তুমি? গ্রিন হাউস ইফেক্ট কাকে বলে এটা তুমি জানো? মাশরুমের জি সাথে স্যার। গ্রিন হাউস ইফেক্টের সাথে মাশরুমের সম্পর্ক নাই কোনো। মাশরুম তুমি তোমার মতো চাষ করতে থাকবে আর খাইতে থাকবে। আর গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে তুমি গাড়ি চালাবা না, কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করবা না, তারপর হচ্ছে গাছ লাগাবা বেশি বেশি। গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে পৃথিবীতে যে বিপর্যয়টা হয়, উত্তাপটা বেড়ে যায়, বরফটা গলে যায়, সমুদ্রের উচ্চতা বেড়ে যায়, এটাকে বলে গ্রিন হাউস ইফেক্ট। এটার সাথে মাশরুমের কোনো সম্পর্ক নাই। গ্রিন হাউস মানে কি? কাচের ঘর, বড় বড় থাকে না, বরফ যে দেশে বরফ পড়ে, ওরা কাচের ঘরের মধ্যে শাকসবজি চাষ করে, ওইটাকে বলে গ্রিন হাউস। ওইটার ভিতরে গরম থাকে, বাইরে ঠিকই ঠান্ডা, ওটার ভিতরে গরম, কারণ কাঁচ ভেদ করে তো তাপ আসা যাওয়া করতে পারে না, তাপ কুপরিবাহী কাঁচ, সেজন্য। আচ্ছা, এটা হচ্ছে মাইসেলিয়াম। এগারিকাস একটা বহুকোষী ছত্রাক। কিন্তু মাইসেলিয়াম দিয়েই আবার মডিফাই হয়ে এই সুতার মতো শিকড়ের মতো এগুলো তৈরি হয়, এগুলোকে বলা হয় রাইজোমর্ফ। কি বলে? রাইজোমর্ফ। রাইজোমর্ফ। উসাইদ আসো, আঁকতেছো? উসাইদ, আব্দুল্লাহ উসাইদ, ছবি আঁকো নাকি নাই? এখানে আবার একটা এরকমের একটা আংটির মতো থাকে, এটাকে বলে অ্যানুলাস। আল্লাহ রহমত করো, এটাকে বলে অ্যানুলাস। এখান থেকে আবার একটা লাঠির মতো বের হয় এরকম এরকম। আমার তো মনে হয় জুনে খুলে দিবে সব। হ্যাঁ, জি স্যার, বললো তো স্যার, ওই তো বলতে বলতে স্যার এই জন্য পর্যন্ত চলে সম্ভাবনা আসছে। আছে স্যার, কিন্তু স্যার বলে, কিন্তু তারপর করোনা একটু বাড়লে আবার লকডাউন। করবে কি? ওটাকে তো ভয় পায়, খুলে দিলে যদি বাই চান্স একটা ছাত্র মরে, তখন তো আবার ধরবে আনা, তোমরাই ধরবে আনে যে খুললেন কেন। ওটা আবার কি করবো? ওটা যাইবো কি? স্যার কলেজ লাইফ দেখতে পাবো কিনা সন্দেহ স্যার। হ্যাঁ, বুঝি নাই। স্যার কলেজ লাইফ দেখতে পাবো কিনা মানে ও, সেটা তোমরা তো আসলে দুর্ভাগ্য। কলেজের কলেজের যে একটা আনন্দ, সেটা থেকে তোমরা বঞ্চিত হয়ে গেলে না, দুর্ভাগ্যই আসলে। কি যে করবে, কি করবে, এর সমাপ্তি কোথায় কিছুই বুঝতেছি না। এরকম ভাবে চললে হয়? আমার ভারতের ঘরে তো স্যার বিপুল শক্তিশালী স্যার। আমার ঘরে বাচ্চা একটা হচ্ছে এসএসসি পরীক্ষার্থী, একটা জেএসসি পরীক্ষার্থী। এখন টিচার তো ছেড়ে দিছি, এখন কি করব? আবার পরীক্ষা হবে না কি হবে না কোনো কিছু বুঝতে পারতেছি না। করোনার কারণে বাসায় টিচার আনা বন্ধ করে দিছি, অনলাইনে তাও এখন আর পড়ে না। কোর্স তো কমপ্লিট করে বসে রয়েছে, কিন্তু পরীক্ষা জি আদৌ হবে স্যার, কিনা এক জিনিসের কত পড়বে ওরা? এক জিনিসের কত পড়বে, এটাই তো কথা। পড়তে পড়তে ওদের কোর্স কমপ্লিট হয়ে গেছে অনেক আগেই, এখন আর পড়তে চায় না। এখন ওদিকে পরীক্ষাও তো হইতেছে না, কি যে করবে বুঝতেছি না কিছু। আঁকছো না ছবি? আঁকছো? জি স্যার, আঁকা হয়েছে। এই যে লম্বা একটা লাঠির মতো থাকে না, এটাকে বলে স্টাইপ। আর উপরে একটা, এই যে এখানে একটা আংটির মতো আছে, এটাকে বলে অ্যানুলাস। আর উপরে একটা ছাতার মতো থাকে না, এটারে বলে পাইলিয়াস। আচ্ছা, এই পাইলিয়াসের উপরে আবার একটা পাতলা
আবরণ আছে, বুঝছো? পাইলিয়াসের উপর একটা পাতলা আবরণ আছে, গায়ের সাথে লেগে থাকে, বাইরে থেকে বোঝাই যায় না। আর সেটা কি আমি ওরকম পাতলা আঁকতে পারবো? আমি জাস্ট একটা দাগ টেনে দিচ্ছি, ওটার বলে ভেলাম। ভেলাম, VELLUM, ভেলাম। আচ্ছা, আর এই পাইলিয়াসের নিচের দিকে তাকালে কতগুলো দেখবা কাগজের মতো আছে। কেউ কখনো মাশরুম দেখছো কাছ থেকে? জি স্যার দেখছি। আচ্ছা, তো তখন এগুলোকে বলে গিল। গিল বলে, আবার অনেক সময় লেমেলাম বলে। এটা হচ্ছে একটা অ্যাগারিকাসের ফ্রুট বডির গঠন। অ্যাগারিকাসের ফ্রুট বডিকে বলা হয় ব্যাসিডিওকার্প, কারণ ব্যাসিডিও মাইকোটা বিভাগের অন্তর্গত ছত্রাককে বলা হয় ব্যাসিডিওকার্প। এই তোমাদেরকে কি আমি ক্লাব ফানজাই কাকে বলে, স্যাক ফানজাই কাকে বলে এগুলো লিখে দিছিলাম? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ব্যাসিডিওকার্প। নিজেরা ভালো করে পড়ো কিন্তু বাসায় ফাঁকে ফাঁকে, স্যার কি পড়ায় না পড়ায় নিজেরা না জানলে হবে না তো। এখন এই যে গিল, এইটাই আসল জিনিস। এই গিলের একটা ছবি আঁকি আমি, দাঁড়াও ছবি দেখাই। এই আঁকছো সবাই? জি স্যার হয়েছে। আঁকতে থাকো। আঁকছো না? এখন অ্যাগারিকাসের গিলটা কেমন দেখায়, অনেকে কাছ থেকে দেখে নাই, তাদেরকে দেখাই। অ্যাগারিকাস গিল সার্চ দাও, দেখবা না কি সুন্দর সুন্দর ছবি বের হয়ে চলে আসবে। আল্লাহ রহমত করো। ছবি আসছে স্ক্রিনে? জি স্যার আসছে। স্যার এই দেখো, এগুলো ওই যে কাগজের মতো না, পাতলা পাতলা থাকে এরকম, এগুলোকে বলে গিল। ওই যে দেখছো পাতলা পাতলা কাগজের মতো, দেখতেছো? জি স্যার। এই পাতলা কাগজের মতো ওগুলোকে বলে গিল। এই গিলের মধ্যেই, বুঝছো, স্পোর তৈরি হয়, ছোট ছোট গোল গোল স্পোর। সেই স্পোর গুলো ঝরে মাটিতে পড়ে, সেগুলো দিয়ে আবার নতুন অ্যাগারিকাস হয়। এটা বাইস্পোরাস, অ্যাগারিকাস বাইস্পোরাস। কাঠের উপরে হয়। সুন্দর না ছবি? জি স্যার। আচ্ছা, এত সুন্দর করে এত ডিজাইন করে বানাইলো কেটা এই কদিন? আমি তো বুঝলাম না। এত সুন্দর ডিজাইন, কোথাও কোনো ভুল ত্রুটি তো দেখি না। এমনি এমনি হয়ে গেছে না? না স্যার এমনি হবে। ডিজাইনের মধ্যে কোনো ভুল আছে? দেখো দেখি, একটা বড় একটা ছোট অনেক, এরকম তো না। কি সুন্দর ডিজাইন করা, আল্লাহ মাফ করো, সুবহানাল্লাহ। আচ্ছা, কি জানো, আমরা ওই যে গিলের মধ্যে ছবি ইয়া হয়, স্পোর হয়, সেটা দেখাই। হ্যাঁ, এই গিলের ভিতরে কিভাবে স্পোর হয় সেটা দেখো। এই গিলটাকে যদি তুমি কাটো, একটা গিল যদি কাটো, তাহলে গিলের মধ্যে কি দেখবা, দেখো সেটার স্ট্রাকচারটা দেখো। এখানে অ্যাগারিকাস গিল লিখছি না, স্ট্রাকচার লিখে সার্চ দাও, এখানে আছে দুই একটা ছবি চলে আসছে অলরেডি, তার মধ্যে দেখানো যায়। এই অ্যাগারিকাসের গিল যদি কাটো, তাহলে গিলের ভিতরে তুমি এরকম দেখবা। ছবি তো এখানে অনেকগুলোই আছে, একটা ছবি বের করি, দাঁড়াও। এই ছবিটা দেখো, ওই যে গিল দেখো না, ওই গিলের ভিতরে ওই যে দেখো অ্যারো চিহ্ন দিয়ে এনে দিচ্ছে ওরা। গিলের ভিতরে এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়, ব্যাসিডিয়াম বলে। ডান পাশে একটা ছবি আলাদাভাবে দিছে না, ওইটার বলে ব্যাসিডিয়াম। ওইটার আকৃতি ক্লাবের মতো। ওই ব্যাসিডিয়ামের মাথায় গিয়ে ওই তৈরি হয় ব্যাসিডিও স্পোর। সেই স্পোর গুলো মাটিতে ঝরে পড়ে, আর সেই স্পোর দিয়েই নতুন অ্যাগারিকাস তৈরি হয়। ব্যাসিডিও স্পোর, অ্যাগারিকাস স্পোর লিখে সার্চ দাও। ঝরে পড়া ইংরেজি কি? শেডিং না? আর এই শোনো, এই অ্যাগারিকাসের ফ্রুট বডি যখন হয় এরকম গোল করে হয়, চারদিকে গোল করে হয়, কারণ মাটির নিচে যে মাইসেলিয়াম গুলো জন্মায়, ওরা গোল কলোনি করে জন্মায়। তো
যেখানে ওই মাইসিলিয়াম থেকে যখন ফ্রুট বডি গুলো হয় তখন এরকম গোল চক্রাকারে জন্মায়, ওইটাকে বলে ফেয়ারি রিং। ফেয়ারি রিং মানে হচ্ছে পরিবলয়। যারা অশিক্ষিত মানুষ তারা তো আর জানে না যে ছত্রাকের মাইসিলিয়াম মাটির নিচে গ্রো করে গোল করে। ছত্রাক ব্যাকটেরিয়া এগুলো যখন গ্রো করে তখন কিন্তু মাটির নিচে তারা এইভাবে, দেখো ধরো ছত্রাকের যখন যে কোনো একটা ছত্রাকের কলোনি যখন তৈরি হয়, এই যে ধরো ফাঙ্গাল কলোনি আমি লিখলাম, দেখবা তুমি যদি ছত্রাক নিয়ে কাজ করো তখন তোমাকে কি করতে হবে, আর্টিফিশিয়াল একটা মিডিয়া তৈরি করতে হবে, খাবার তৈরি করতে হবে, তার মধ্যে ছত্রাক জন্মাইতে হবে। তখন দেখবা ছত্রাক কিন্তু এরকমের গোল গোল কলোনি করে জন্মায়। ওই যে দেখো উপরে পেট্রি ডিশের মধ্যে দেখছো, এগুলো আমরা অনার্স মাস্টার্সে আমরা এগুলো নিয়ে কাজ করছি। ওই যে দেখো উপরের ছবি, দেখো 3টা কাঁচের প্লেট, ওগুলোকে বলে পেট্রি ডিশ। ওর মধ্যে দেখো ছত্রাক গোল করে জন্মাইছে, দেখছো না? দেখো না, এই যে দেখো, ওই যে দেখো মাইসিলিয়াম গুলো কিভাবে গ্রো করছে। জি হ্যাঁ, স্যার। এই আর্টিফিশিয়াল মিডিয়ার মধ্যে ছত্রাক কালচার করতে হয়। ছত্রাক ব্যাকটেরিয়া এগুলো কালচার করলে তখন এরকমের কলোনি তৈরি করে, কলোনিটা সবসময় গোল করে করে। তো মাটির নিচেও যখন ছত্রাক ন্যাচারালি জন্মায় তখন মাটির নিচেও ছত্রাকের মাইসিলিয়াম এরকম গোল কলোনি তৈরি করে। সেই কলোনির এক এক জায়গা থেকে যখন ফ্রুট বডি তৈরি হয় তখন উপরে যখন ফ্রুট বডি গুলো বের হয়ে আসে মাটির উপরে, সেগুলো তো গোল করেই এক এক জায়গায় এক একটা তৈরি হয়, তখন ওটাকে বলা হয় ফেয়ারি রিং। দেখো এই যে ফেয়ারি রিং লিখতেছি, দেখবা ছবি চলে আসবে। ছত্রাকের কলোনি থেকে যখন ফ্রুট বডি গুলো মাটির উপরে বের হয়ে আসে তখন এরকম গোল করে জন্মায়। এখন যারা ফেয়ারি মানে কি, পরি, যারা অশিক্ষিত মানুষ তারা তো আর জানে না ঘটনাটা কি। তারা বলে এই দেখ দেখ দেখ, পরি আইসা ফুল ফুটে রেখে গেছে। আসলে কি, আসলে তো মাটির নিচে মাইসিলিয়াম এরকম গোল কলোনি তৈরি করছে, বিশাল বিশাল কলোনি। সেই কলোনি থেকে এরকমের ফ্রুট বডি গুলো বের হয়ে আসছে। এই জন্য এটাকে বলা হয় ফেয়ারি রিং। ফেয়ারি মানে পরি, বাংলায় বলা হয় পরিবলয়। অসংখ্য ফ্রুট বডি যখন গোল করে মাটির উপরে বের হয়ে আসে তখন এটাকে পরিবলয় বলে। বুঝছো না বোঝো নাই? মাইয়ারা কোনো কথা কও না কেন? ওই দাও একটু মাইয়া বসে রয়েছে ওই। মেয়েরা নাই ক্লাসে? জি স্যার। জি স্যার। ফেয়ারি রিং, আসো আসো। রাগ করছো? না। এখন তো আর রোজা নাই, তাহলে আর এত কষ্ট কিসের? রোজার দিনে মেয়েরা খুব রাগ হয়, কারণ ইফতার টিফতার বানানো লাগে, অনেক কষ্ট করা লাগে। এইটাকে বলে ফেয়ারি রিং। আচ্ছা, ওই ওই জিনিসটা দেখাতে পারলাম না, বেসিডিয়াস স্পোর শেডিং। বেসিডিও স্পোর। আল্লাহ তুমি রহমত করো। কিসের ছবি, কি চাইলাম কি আর দেখাইলো? আমরা ছবি আঁকি, ওদের দিয়ে ওদের উপর বসা নাই, ছবি আমাদের আঁকতে হবে। এই তোমরা কি সবাই বেতন দিছো? হ্যাঁ, আজকে 21 তারিখ 22, সবাই দেয় নাই? দেয় নাই, এখনো অনেকের বেতন ডিউ আছে। কি কারণটা কি বুঝলাম তো না কিছু। আচ্ছা, এখন ওই অ্যাগারিকাসের যে গিল ছবি আঁকো, ওইটার পাশেই আঁকো। তোমার আমাদের তো, আমার এখানে জায়গা নেই, এই জন্য আমি অপর পৃষ্ঠায় গেছি। তোমার জায়গা থাকলে ওখানে আঁকো, নাহলে ওই পাশে যাও। গিলের স্ট্রাকচারটা কিরকম, এটার একটা আলাদা হেডিং দিয়ে দরকার বোধে, স্ট্রাকচার অফ গিল। তুমি যদি একটা অ্যাগারিকাসের গিল কাটো তাহলে তার ভেতরে কেমন দেখবা। ধরো এটা একটা গিল, গিল গুলো তো এরকম পাতলা পাতলা কাগজের মতো। এই একটা, আবার এটার পাশে আরেকটা, এটার পাশে আরেকটা, আরেকটা, এইভাবে এইভাবে গিল গুলো জন্মায়, স্যার তাই না? স্ক্রিন দেখো শেয়ারে বসে রয়েছেন স্যার, এই কারণে হচ্ছে একটু নেটে সমস্যা করছে স্যার, একটু স্ক্রিন শেয়ারটা অফ করে দিলে ভালো। এখন 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 ঠিক এখন আছে স্যার। স্যার ঠিক আছে। হ্যাঁ, এই যে গিল গুলো এরকম পাতলা পাতলা কাগজের মতো থাকে। এই যে এটা একটা গিল, এটা আরেকটা, এটা আরেকটা, এটা আরেকটা, তাই না? একটু আগে তো দেখে আসলা। এখন একটা গিলের ভেতরে যদি তুমি দেখো তখন কি হয় জানো, গিলের ভেতরে একটা কেন্দ্রীয় অঞ্চল থাকে, সেখানকার মাইসিলিয়াম গুলো এরকম লম্বা লম্বা সমান্তরাল ভাবে থাকে। এরকম প্রত্যেকটা গিলের ঠিক মাঝখানে কিছু মাইসিলিয়াম থেকে এরকম লম্বা। এই মাইসিলিয়ামের দুই পাশে আবার এরকমের গোল গোল কোষ থাকে, আয়তাকার।
এরকম দুই পাশেই থাকে। সেই কোষগুলোর আবার দুই পাশে ওই ব্যাসিডিয়াম গুলো হয় আর ব্যাসিডিওস্পোর তৈরি হয়, ব্যাসিডিয়াম হয় ব্যাসিডিওস্পোর হয়। এখন এখানে অত ভালো দেখানো যাচ্ছে না, আমি এটাকে জুম করে আঁকি, জুম করে আঁকতেছি, কিন্তু একদম কেন্দ্রীয় যে জায়গাটা যেখানে অনেকগুলো মাইসিলিয়াম এরকম থাকে সমান্তরাল ভাবে থাকে, সেটা হচ্ছে এইটা। কত শখ করে ভর্তি হয়েছো, ঢাকায় ভর্তি হয়েছো, ভালো ভালো কলেজে ভর্তি হয়েছো, একদিনও ক্লাস করতে পারলা না, আরে দুঃখ। সেখানে কলেজে ফাংশন টাংশনে গেছি, ক্লাবের ক্লাসে গেছি, কিন্তু কখনো ক্লাস করার সৌভাগ্য হয় না। হবে, এখনো 1 বছর আছে তো তোমাদের, এর মধ্যে কি করবে না, অবশ্যই করবে। স্যার ফার্স্ট ইয়ার লাইফটা স্যার সবচেয়ে মজার বেশি স্যার, সেকেন্ড ইয়ারে তো স্যার চাপ আরো বেড়ে যায়। আর সেই মজার কথা আর বললে লাভ নাই। এরকম এখানকার কোষগুলো মাইসিলিয়াম গুলো এরকম লম্বা লম্বা সমান্তরাল ভাবে থাকে। পুরো ফ্রুট বডিটাই তো মাইসিলিয়াম দিয়ে তৈরি, এক এক জায়গার মাইসিলিয়াম এক এক রকমের আকৃতি ধারণ করে। ওই ফ্রুট বডির ভিতরে যা ছাতার মতো দেখো, আংটির মতো দেখো, রাইজোমর্ফ বলো, এভরিথিং সবই কিন্তু ওই মাইসিলিয়াম দিয়ে তৈরি হয়েছে। মাইসিলিয়ামের মডিফিকেশনের ফলে এক একটা জায়গায় এক এক রকম। এই কেন্দ্রীয় অঞ্চলটা দেখতে এরকম, এখানকার মাইসিলিয়াম গুলো এরকম থাকে। তুমি তোমার ইচ্ছে মতো আঁকো, অসংখ্য মাইসিলিয়াম এরকম সমান্তরাল ভাবে থাকে। এই এখান ধরো কেটে দিলাম, এই একটা গিলের ভেতরটা দেখতেছি আমি, কেন্দ্রীয় এই অঞ্চলটাকে বলা হয় ট্রামা। অসংখ্য মাইসিলিয়াম যখন সমান্তরাল ভাবে সজ্জিত হয়ে পাশাপাশি এরকম একটা কেন্দ্রীয় অঞ্চল তৈরি করে, তখন তাকে বলা হয় ট্রামা, TRAMA, ট্রামা। এই ট্রামার দুই পাশে থাকে কতগুলো আয়তাকার কোষ, সেগুলো মাইসিলিয়াম দিয়ে তৈরি হয়েছে। এখানে যা কিছু আছে মাইসিলিয়াম দিয়েই তৈরি হয়েছে। এই কেন্দ্রীয় ওই ট্রামার দুই পাশে আবার এরকমের আয়তাকার কতগুলো কোষ থাকে, এরকম 1 সারি বা 2 সারি, খুব বেশি না। এটার বর্ণনা দিলেই তোমাদের ছত্রাক শেষ। আর একটা আছে একটু লাইকেন, লাইকেন নিয়ে একটু কথা বলা লাগবে, আগামী ক্লাসে সব চ্যাপ্টারটা শেষ করে দিব। এই যে দুই পাশে আয়তাকার কোষ দিয়ে দুইটা অঞ্চল আঁকলাম, এটাকে বলা হয় সাব হাইমেনিয়াম। স্যার বাম পাশের ছবি দেখতে চাই স্যার। এই কোনটা, এটা এটা আচ্ছা ওইটারে তো জুম করতে আছে এই পাশে, ওটা না আঁকলেও চলবে হুসাইদ, বুঝছি। ওটা না আঁকলেও চলবে, এই ডান পাশে টাকলেও চলবে, ওইটারে জুম করতেছি এখানে, সাব হাইমেনিয়াম। আর তোমাদের যাদের রেকর্ড লাগবে ক্লাসের পরে আমাকে চাইও, গ্রুপে কিন্তু রেকর্ড দেব না, তাহলে এটা আউলো জাউলো ঝগড়া লাগিয়ে যাবে। আমাদের কম পড়ান তো ওদের বেশি পড়ান, এই হয়েছে সেই হয়েছে, বিভিন্ন ব্যাপার। আচ্ছা, সাব হাইমেনিয়াম, তারপরে সাব হাইমেনিয়ামের আবার দুই পাশে কতগুলো ওই যে বেসিডিয়াম উৎপন্ন হয়। বেসিডিয়াম গুলোর আকৃতিকে বলা হয় ক্লাব আকৃতি, এরকম প্রত্যেকটা বেসিডিয়ামের মাথা আবার 4টা করে এরকমের বোটার মতো থাকে। এক, 2, 3, 4। এই বেসিডিয়াম গুলোর আকৃতি ক্লাবের মতো, সেই জন্যই এগারিকাসকে বলা হয় ক্লাব ফানজাই। প্রত্যেকটা বোটার মাথায় একটা করে স্পোর থাকে, 4টা বোটার মাথায় 4টা স্পোর। এই স্পোর গুলোকে বলা হয় বেসিডিও স্পোর। এইটাকে বলা হয় বেসিডিয়াম। কি লাইন চলে গেল কেন? আয় হায়, হ্যালো হ্যালো, জি স্যার শুনে জি যাচ্ছে স্যার। তো। কি ব্যাপার দেখি, রাখো দেখি, ইয়ে চলে গেল কেন? তোমরা কি ছবি স্যার দেখতেছো? আপনার আমার ক্যামেরা তো অফ করা মনে হয় স্যার। ক্যামেরা অফ হয়ে গেছে হঠাৎ করে, আমি কি অফ করছি? এখন আসছে? জি জি স্যার। স্যার। কথা শোনে না, কথা শোনে না, বুঝছো? বেসিডিয়াম
এর মাঝে মাঝে আবার এক ধরনের কোষ থাকে এরকম লম্বা লম্বা, এরকম বেসিডিয়ামের ফাঁকে ফাঁকে। এই কোষগুলোকে বলা হয় প্যারাফাইসিস। কথা শোনে না, এখন আর কারো কথা কেউ শোনে না। এই বেসিডিয়াম এবং প্যারাফাইসিস যে জায়গাটাতে জন্মে, এই পুরো অঞ্চলটাকে বলা হয় হাইমেনিয়াম। হাইমেনিয়াম অঞ্চলেই ব্যাসিডিয়াম আর প্যারাফাইসিস থাকে। এই একই জিনিস এপাশে যেমন থাকে ওপাশেও থাকে। এক পাশে আঁকলে আবার ভুল হয়ে যাবে, আর এক পাশে একটু আঁকা লাগবে। এই কোষগুলোকে বলে প্যারাফাইসিস, লম্বা লম্বা বন্ধা কোষ। এটা বেসিডিয়াম, এটা প্যারাফাইসিস। এই টোটাল অঞ্চলটাকে বলা হয় হাইমেনিয়াম। তাহলে অঞ্চলের যদি অবস্থানটা বুঝতে চাও, এইভাবে একটা গিল তৈরি হয়। একটা গিলের ভিতরটা এরকম, এটা ধরো একটা গিল, ওই যে কাগজের মতো গিল, সেটা কাটলে তার ভেতরে তুমি এরকম দেখবা। কি কি দেখবা? কেন্দ্রে একটা অঞ্চল দেখবা যার নাম হবে ট্রামা। ট্রামার দুই পাশে তুমি দেখবা সাব হাইমেনিয়াম। এই অঞ্চলটাকে বলা হয় সাব হাইমেনিয়াম। সাব হাইমেনিয়ামের বাইরের দিকের যে অঞ্চল, ওই অঞ্চলটাকে বলা হয় হাইমেনিয়াম। ওখানে প্যারাফাইসিস নামক এক ধরনের লম্বা লম্বা বন্ধা কোষ থাকে, আর ক্লাব আকৃতির এরকমের বেসিডিয়াম থাকে। বেসিডিয়ামের মাথায় মাথায় 4টা করে বেসিডিও স্পোর থাকে। একটা বেসিডিয়াম তুমি যদি আলাদাভাবে দেখো, সেই ছবিও আমি আঁকতে পারি। তুমি একটা বেসিডিয়াম যদি আলাদাভাবে দেখো, এই এরকম 1 2 3 4, প্রত্যেকটা বেসিডিয়ামের এরকম বেসিডিয়াম মাথায় 4টা এরকমের বৃন্ত থাকে। প্রত্যেকটা বৃন্তের মাথায় একটা করে স্পোর থাকে। এর মধ্যে আবার ব্যাপার আছে, মোট 4টা স্পোরের মধ্যে 2টা থাকে প্লাস আর 2টা থাকে মাইনাস। এগুলো হচ্ছে বেসিডিও স্পোর। এই ছবি আজকে গ্রুপে দিলেই বাঁচবে না ঝগড়া। স্যার ওদের এত কিছু পড়াইলেন, আমাদের তো এত কিছু লেখাইলেন না। আচ্ছা, আর এই বৃন্তগুলোরও আবার নাম আছে। এই বৃন্তগুলোকে বলা হয় স্টেরিগমা। আর এই ক্লাব আকৃতির এই টোটাল গঠনটাকে বলা হয় বেসিডিয়াম। একটা বেসিডিয়ামকে আলাদাভাবে দেখলে এরকম। ছবি তুলে আমি গ্রুপে দিয়ে দিতেছি। সবাই ভালো থাকো। এটার বর্ণনা দেবো না, আগামী ক্লাসে এটার বর্ণনা দিতে হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।